দেখো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা হচ্ছে ফিজিক্সের মেন্সের ক্লাস, ফিজিক্স মেন্স। এটা হচ্ছে পার্ট 1, প্রথম চ্যাপ্টার আমরা করছি। তো এই চ্যাপ্টারটায় আহামরি কিছু নেই, এটা হচ্ছে পুরো কোয়ান্টিটি নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি? ফিজিক্যালি যাকে তুমি মেজার করতে পারছো। আচ্ছা যদি 1 মিনিট দেখো, যদি এই টেবিলটা যদি বলা হয় লেন্থ কত, আমাকে তুমি ফোনে জিজ্ঞেস করো দাদা তুমি যে টেবিলটায় পড়াও সেই টেবিলটার লেন্থ কত, আমি বললাম 2 হাত। তুমি বুঝতে পারো 2 হাত আমার 2 হাত, নাকি বাচ্চার 2 হাত, নাকি বয়স্কদের 2 হাত? 2 হাত কি অ্যাকচুয়াল মেজারমেন্ট? না। আচ্ছা তোমার বাড়ি থেকে রেল স্টেশনের দূরত্ব কত, আমি যদি বলি 1000 পা, হবে এরম ভাবে? তাহলে এরম ভাবে কি অ্যাকচুয়াল মেজারমেন্ট হয়? এরম ভাবে অ্যাকচুয়াল মেজারমেন্ট হয় না। তার মানে আমি ডিস্টেন্স বলি, লেন্থ বলি, টাইম বলি, প্রত্যেকেরই একটা ইউনিট থাকে, যে ইউনিটে আমি এটাকে মেজার করতে পারি, তাই না? তো ফিজিক্যাল কোয়ান্টিটি মানে যাকে ফিজিক্যালি আমরা মেজার করতে পারি সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা ফিজিক্যাল কোয়ান্টিটি দু রকমের হতে পারে, একটাকে আমরা বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটা ডিরাইভ কোয়ান্টিটি। আচ্ছা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে হুইচ ইজ ফান্ডামেন্টাল, আর ডিরাইভ মানে যেটাকে তোমার ফান্ডামেন্টাল থেকে ডিরাইভ করা হয়েছে। ধরো আমি তোমাকে ট্রেডিং দিয়েই উদাহরণ দিচ্ছি, স্টক মার্কেট দিয়ে। ধরো স্টক মার্কেটে আমি একজন স্যারের কাছে পড়লাম, সাপোজ তিনি আমাকে 3টে স্ট্র্যাটেজি শেখালেন, আলাদা আলাদা স্ট্র্যাটেজি। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি, যেটা একজন আমাকে শিখিয়ে দিয়েছে, দিস ইজ ফান্ডামেন্টাল। আমি কি করলাম, এই 3টে স্ট্র্যাটেজিকে মিক্সিং করে আমি একটা স্ট্র্যাটেজি বানালাম, যেটা ওর থেকে আরো বেশি পাওয়ারফুল। তাহলে সেটাকে কি বলা হয়? ডিরাইভড স্ট্র্যাটেজি, যেটা আমি ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি থেকে ডিরাইভ করছি। ডিরাইভ তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে যেটা ফান্ডামেন্টাল, যেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে তুমি যখন কোনো কিছু ডিরাইভ করবে তখন সেটা ডিরাইভ কোয়ান্টিটি। যেমন আমার টোটাল কতগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে? টোটাল 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে। মানে এই পৃথিবীতে যত মেজারমেন্ট আছে আইদার এই 7টা মেজারমেন্ট দিয়ে হবে, না হয় এই 7টা থেকে ডিরাইভ করা কোনো মেজারমেন্ট দিয়ে হবে। তার মানে দেখো আমাদের যেটা কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট নয় সেটাকে আমরা কি বলছি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ঠিক আছে? তো আর ডিরাইভ কোয়ান্টিটি হচ্ছে, আচ্ছা আমি আরো ভালো উদাহরণ দিচ্ছি। ধরো আমার স্টক মার্কেটে একটা ফান্ডামেন্টাল যিনি একটা চার্ট তৈরি করেছেন, একটা একটা ইন্ডিকেটর তৈরি করেছেন, ধরো এটা আরএসআই সাপোজ। যিনি যিনি আরএসআই তৈরি করেছেন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, তিনি বলেছেন যে যখন এই জোনটাতে আসবে, ধরো সেটা বাইং জোন, যখন এটা 30-এ টাচ করবে তখন সেটা বাইং জোন। এবার যখন 70-এ টাচ করবে তখন সেটা সেলিং জোন সাপোজ। তার মানে সবাই কি করবে, 30-এ বাই করবে, 70-এ সেল করবে। এটা হচ্ছে যিনি আরএসআই ইনভেন্টর তিনি বলেছেন। এটা তো সবাই জেনে গেছে। তা সবাই কি 30-তে বাই করবে? তো সবাই তো সেটাই জানে যে সবাই 30-তে আসলে বাই করবে, তাহলে এই স্ট্র্যাটেজি এখন কাজে লাগবে? চলবে না, সেজন্য এই স্ট্র্যাটেজিকে মডিফাই করে। আচ্ছা 30 নয়, 25-এ আসলে বাই করব। কেন? কারণ 30-এ সবাই বাই করা, এখন আর বাই করে না, এখন সবাই ওয়েট করে যে সবাই বাই করলে যখন জিনিসটা আপ মুভ হবে তখন আমি বাই করব, বা 35-এ বাই করবো। বা এখন কি হচ্ছে, সবাই 30-এর জন্য ধরো ওয়েট করছে, এখন 33 থেকে স্টক মার্কেট ঘুরে যাচ্ছে, কেন সবাই 30-এর জন্য বসেছিল, 33 থেকে বাই শুরু হয়ে গেছে। তার মানে 30 অব্দি আর এলো না। তাই এখন আমি একটা নতুন রুল বানালাম যে আরএসআই 33 হলে বাই করবো। তাই এটাকে কি বলা হয়? ডিরাইভ কোয়ান্টিটি। বাট যিনি ফান্ডামেন্টালি এটা তৈরি করেছেন তিনি বলেছেন 30-এ আসলে বাই করো, বাট এখন যেহেতু সবাই জেনে গেছে সেজন্য এটা হয়ে গেছে ডিরাইভ কোয়ান্টিটি। তাহলে দেখো এরকম 7টা রয়েছে। মাস, মাসের ইউনিট কি? কেজি। লেন্থের ইউনিট মিটার, আমরা সবাই জানি টাইম, সেকেন্ড, ইলেকট্রিক কারেন্ট, অ্যাম্পিয়ার, টেম্পারেচার কেলভিন, লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, আর কোয়ান্টিটি অফ ম্যাটার হচ্ছে মোল। মোল কনসেপ্ট আমরা শিখেছিলাম না? 1 মোল মানে গ্রাম আণবিক ভরকে যদি, গ্রাম আণবিক ভরকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, মানে আণবিক ভরকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে সেটা হয় গ্রাম আণবিক ভর, আর 1 মোল হচ্ছে ওই তত গ্রাম আণবিক ভর সেই পদার্থের। আচ্ছা এই হচ্ছে 7টা, তার ডাইমেনশন কি? এম, এল, টি, এ বা আই, কিউ বা কে, জে, আর এটাকে বলা হয় স্মল এম। মোল, মোল তো শিখেছো, যাই হোক। আচ্ছা বলো H2SO4 এর আণবিক ভর কত? হাইড্রোজেনের 1, 2টো রয়েছে। এস এর কত? এস এর কত জানো না? 32। অক্সিজেনের কত? 16 × 4,
টোটাল যোগ করলে কত হবে 98। আচ্ছা 98 হচ্ছে এই H2SO4 এর ভর, আণবিক ভর মানে অণুগুলোর মিলিত ভর। তার মানে তুমি যখন একে গ্রামে কনভার্ট করবে সেটা হয়ে যাবে 1 মোল অফ H2SO4। তাহলে 1 মোল অফ H2SO4 মানে কত বলবো আমি 98 গ্রাম H2SO4। এটাকে হচ্ছে তোমার বলা হয় 1 মোল। তাহলে এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সেখানে রয়েছে 7টা। আচ্ছা আমাকে বলো তো এই ফান্ডামেন্টাল 7টা কোয়ান্টিটির মধ্যে সবথেকে ইউজড ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোন তিনটে? মাস, লেন্থ, টাইম, এই তিনটে হচ্ছে সবথেকে ইউজড ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। মানে ম্যাক্সিমাম ডিরাইভ কোয়ান্টিটি আমরা এই তিনটে থেকেই পেয়ে যাব, মাস, লেন্থ অ্যান্ড টাইম। আচ্ছা এইদিকে দেখো, তোমার এই যে ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা যে ডাইমেনশন বার করতে চাই, বা এখানে দেখো উদাহরণ দিয়েছে যে ডিরাইভ কোয়ান্টিটির উদাহরণ কি, ভলিউম, ফোর্স এবং ওয়ার্ক। চলো আমি একটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যদি আমরা বলি ভলিউম, ভলিউম মানে কি গো, লেন্থ, মাস। ভলিউম মানে কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আচ্ছা তিনটেই কি, দৈর্ঘ্য কি লেন্থের, প্রস্থ লেন্থের, আর উচ্চতা লেন্থের। তা তিনটে লেন্থ গুণ করলে কি হয়, এল কিউব। তাহলে এল কিউব হচ্ছে ভলিউম। তাহলে ভলিউম কি একটা ডিরাইভ কোয়ান্টিটি তো? কেন? কারণ তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে সে একজাতীয় হতে পারে, সমজাতীয় হতে পারে, আলাদাও হতে পারে। তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুণ করে আমরা কি পেয়েছি, একটা ডিরাইভ কোয়ান্টিটি। আর যদি ফোর্স বলো, ফোর্স মানে কি, নিউটনস সেকেন্ড ল থেকে ফোর্সের ডেফিনেশন পেয়েছি, পি ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে এম ইন্টু এ হচ্ছে, এম মানে ভর ইন্টু ত্বরণ, এটাই তো নিউটন সেকেন্ড ল থেকে আমরা পাচ্ছি, পি ইকুয়ালস টু এম এ বা পি ইকুয়ালস টু এম এফ, যা খুশি। আচ্ছা ভর এটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, হ্যাঁ তো। মাস, তাহলে আমার এটা ফান্ডামেন্টাল, এটা কি ফান্ডামেন্টাল, ত্বরণ ডিরাইভ। আচ্ছা ত্বরণ মানে কি, প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনের হার, তাই না? তাই বেগ মানে কি গো, বেগ মানে ভেলোসিটি। ভেলোসিটি মানে কি, সরণ বাই সময়, সরণ বাই সময়, এটাকে আমরা কি বলবো, বেগ। আচ্ছা বেগ বাই সময় কি, ত্বরণ। মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো, ত্বরণ। ত্বরণ কাকে বলে? আচ্ছা আমার এখন বেগ কত 1 মিটার পার সেকেন্ড, পরের মিনিটে আমার বেগ কত 2 মিটার পার সেকেন্ড, তারপরের মিনিটে বেগ কত 3 মিটার পার সেকেন্ড। একটা ট্রেন থামার পরে যখন চলা শুরু করে তখন সে কিসে যায়, ত্বরণে যায়। তা ত্বরণ মানে কি, বেগ বাই সময়, মানে অ্যাক্সিলারেশন। তার মানে আমি এটাকে বলতে পারি ত্বরণ ইজ ইকুয়ালস টু, বেগ মানে কি সরণ বাই সময়, সরণ বাই সময় বাই সময়, পারি বলতে। তার মানে বলতে পারি সরণ বাই সময় স্কয়ার, পারি বলতে। আচ্ছা সরণ মানে কি, লেন্থ তো, সরণ মানে লেন্থ তো। আচ্ছা লেন্থ, লেন্থের একক, তাই এটাও কি কোয়ান্টিটি, একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর সময় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। মানে আমি বলতে পারি ভর মানে হচ্ছে মাস, আর ত্বরণ মানে হচ্ছে সরণ, সরণ মানে লেন্থ, আর সময় মানে হচ্ছে টাইম, তার স্কয়ার। তাহলে এই এই ভ্যালু থেকে আমি কি পাচ্ছি, ফোর্স পাচ্ছি না। তার মানে অ্যাকচুয়ালি এটা কি, এম এল টি, মানে তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মিক্সিং করে আমি কি পেলাম, ফোর্স। ঠিক, তাহলে এটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি। আমরা পরে আসবো এগুলো পুরো ডিটেলে। আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা ডাইমেনশন। আচ্ছা ডাইমেনশন মানে কি, এই আমি বলছি ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে সব থেকে বেশি প্রচলিত ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কটা, তিনটে। তাই তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে যখন আমরা কোনো ডিরাইভ কোয়ান্টিটিকে প্রকাশ করব, তাকে আমরা তখন আমরা তাকে কি বলবো, তখন তাকে আমরা বলবো মানে ডাইমেনশন। মানে ডাইমেনশন লেখা তাৎপর্য কি, তুমি যদি বড় একককে ছোট করে বা কনসাইজ করে লেখার তাৎপর্যই হচ্ছে আমার তোমার এই ডাইমেনশন বা ফিজিক্যাল কোয়ান্টিটির উদ্দেশ্য, মানে ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটির উদ্দেশ্য। মানে তুমি ভাবো আলটিমেটলি আমি যদি দেখি, দেখো বলছে যে 3 ফান্ডামেন্টাল ইউনিটস লাইক মাস, লেন্থ অ্যান্ড টাইম, এর মাধ্যমে যখন আমি কোনো কোয়ান্টিটিকে মেজার করব এমএলটি দ্বারা, তখন তাকে আমরা কি বলবো, ডাইমেনশন। ঠিক আছে। আচ্ছা দেখো তোমাকে বলছে ডাইমেনশন অফ ভেলোসিটি কি, এলটি টু দি পাওয়ার -1। আচ্ছা তুমি বলো তো, যদি আমি একক মনে রাখতে চাইতাম তাহলে আমাকে হাজারো একক মনে রাখতে হতো। বাট যদি সমস্ত এককের সিম্পলিফাইড ভার্সন এম এল টি দিয়ে প্রকাশ করি, তার মানে এটা ইজি হবে জিনিসটাকে অ্যাক্সেস দেওয়া। তুমি ভাবো
এটা হচ্ছে প্রত্যেকটার কি, প্রত্যেকটার একক, সরি ফর্মুলা, মানে এটা দেখো একক, প্রত্যেকটার সিজিএস এবং এসআই একক। বাট তুমি সিজিএস একক এসআই একক যাই দেখো কেন, সবার ডাইমেনশন কিন্তু সেম, প্রত্যেকেই এমএলটি। অথচ তোমার যদি একক মনে রাখতে হয় তাহলে এটা কিন্তু সিজিএসও আলাদা করে মনে রাখতে হচ্ছে, এসআইও আলাদা করে মনে রাখতে হচ্ছে। ফলে আমাদের ব্যবহারিক প্রয়োগটা যেন সহজ হয় তার জন্য সমস্ত কোয়ান্টিটির কি মনে রাখার চেষ্টা করি, ডাইমেনশন। ফলে ডাইমেনশন কোথা থেকে এসছে, একক থেকেই এসছে। চলো তাই ডাইমেনশনের উদ্দেশ্য পেয়ে গেলাম। আচ্ছা ভেলোসিটির ডাইমেনশন কি করে লিখবো? আচ্ছা আমরা ভেলোসিটি মানে কি দেখলাম, ভেলোসিটি মানে সরণ বাই সময়। আচ্ছা বলো সরণ আর দূরত্বের মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা দেখো, আচ্ছা বেগ আর দ্রুতির মধ্যে ডিফারেন্স কি? ঠিক আছে চলো বলে দিচ্ছি, আমরা পড়বো বেগ এবং দ্রুতি ব্যাপারটা কি। দ্রুতির ইংলিশ কি? স্পিড। আর বেগের ভেলোসিটি, বেগের হচ্ছে ভেলোসিটি। তাহলে বেগ এবং দ্রুতির মধ্যে বেসিক ডিফারেন্সটা আমাকে পড়তে হবে। আচ্ছা বেগ হচ্ছে যার একটা দিক রয়েছে আর দ্রুতির কোনো দিক নেই, ঠিক আছে? সেটা হচ্ছে ধরো একটা ব্যক্তি এ থেকে এরম ভাবে জার্নি করে আলটিমেটলি বিতে পৌঁছালো, তাই দেখো প্রতি মুহূর্তে ওর বেগের দিক চেঞ্জ হয়েছে না, মানে ওর ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে না। দেখো প্রতি মুহূর্তে ওর ওরিয়েন্টেশন কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? ও কি নির্দিষ্ট দিকে যাচ্ছে? তাহলে এই যে যে পথটা এটাকে বলি আমরা দূরত্ব। আচ্ছা এই টোটাল দূরত্বটা কত, টোটাল দূরত্বটা কত? ধরো 100 মিটার টোটাল দূরত্বটা। তাহলে দূরত্ব হচ্ছে টোটাল যতটা পথও গেছে সেটাকে মেজার করো, সেটা হচ্ছে দূরত্ব। কিন্তু যদি আমি বলি সরণ, সরণ কত এর? সরণ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যোগফল, সরল রৈখিক যোগফল। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টকে তুমি যদি যোগ করো তাহলে তুমি দেখতে পাচ্ছ হয়তো এটা 30 মিটার। তাহলে সরণ একটা দিক আছে না সরণের, যে সরণটা সবসময় ইনিশিয়াল টু ফাইনাল হবে, তাই না? কিন্তু দ্রুতির কি কোনো বা স্পিডের কি কোনো দিক আছে? নেই, সরণ অলওয়েজ একটা ওরিয়েন্টেশনে যাচ্ছে। দ্রুতির কিন্তু কোনো ওরিয়েন্টেশন নেই। তাহলে একটা জিনিস আমি যদি তোমাকে বলি, বলো তো যদি এরকমটা হতে পারে সরণ শূন্য হতে পারে কখনো? যদি একটা বস্তু এরকম ঘুরে টুরে আলটিমেটলি আবার যাও, মানে এত যে তোমরা অ্যান একাডেমিতে পড়তে পড়তে গিয়ে আবার বাড়ি যখন পৌঁছাবে যেই মাত্র বিছানায় বসলে তখন তোমার স্মরণ কি হয়ে গেল? শূন্য। মানে আলটিমেটলি তুমি এত ঘোরার পরেও তোমার স্মরণ কি? শূন্য। বাট দ্রুতি কি কখনো শূন্য হতে পারে? পারে। আমি নড়লামই না জায়গায়। তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, তাহলে স্মরণ শূন্য দ্রুতি শূন্য হতে পারে এই সিনারিওতে। ভেলোসিটি পরে স্মরণ শূন্য, স্মরণ শূন্য আর দূরত্ব শূন্য, সরি স্মরণ শূন্য আর দূরত্ব শূন্য হতে পারে আমার। আচ্ছা স্মরণ শূন্য বাট দূরত্ব নট ইকুয়ালস টু শূন্য, এটা হতে পারে? হতে পারে। কোন সিনারিও? যখন তুমি পুরো অ্যান একাডেমি ঘুরে উঠে বাড়ি যখন বসবে তখন দূরত্ব আছে বাট কোনো স্মরণ নেই। আচ্ছা এই সিনারিও হতে পারে যে স্মরণ নট ইকুয়ালস টু শূন্য বাট দূরত্ব শূন্য, এটা হতে পারে না তো? হতে পারে কি না, কারণ দূরত্ব নেই অথচ স্মরণ নট ইকুয়ালস শূন্য কি করে হয়? এটা হচ্ছে ইউপিএসসির ফিজিক্সের কোশ্চেন, যে স্মরণ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক ডিরাইভ করো। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? স্মরণ লেস দ্যান ইকুয়ালস টু দূরত্ব, মানে স্মরণ আইদার দূরত্ব থেকে কম হবে বা সমান হবে। আচ্ছা এটা হতে পারে স্মরণ ইকুয়ালস টু দূরত্ব হতে পারে, স্মরণ ইকুয়ালস টু দূরত্ব হতে পারে কি? হ্যাঁ যদি দুজনেই সমান, যদি স্ট্রেট লাইন ফলো করে তাহলে এখানে দূরত্ব যা স্মরণও তাই। তাহলে এটাই হচ্ছে তোমার ইউপিএসসির মেন্সের কোশ্চেন, যে স্মরণ লেস দ্যান ইকুয়ালস টু দূরত্বটা সত্য না মিথ্যা। না এতেই থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে স্মরণ আর দূরত্ব কি বুঝে গেছো? আচ্ছা তাহলে স্মরণ আর দূরত্ব বুঝে গেলে বেগটা কি হবে বলো তো? বেগটা হবে স্মরণ বাই সময়, আর এটা হবে কি তোমার দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে এটাকে আমরা বলবো দ্রুতি, দ্রুতি মানে দূরত্ব বাই সময়, আর বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময়। আর যদি ইংলিশ গুলো বলে দিই, স্মরণের ইংলিশ কি? ডিসপ্লেসমেন্ট,
তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটা হচ্ছে তোমার ভেলোসিটি। তাহলে ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স বাই টাইম ইকুয়ালস টু হচ্ছে তোমার স্পিড। আচ্ছা বলো তো, তাহলে যদি সরণের একটা নির্দিষ্ট দিক থাকে তাহলে ভেলোসিটিরও কি থাকবে, একটা নির্দিষ্ট দিক থাকবে। আর তুমি বলো তাহলে এই যে পথটা একটু আগে অতিক্রম করেছিল এ টু বি, টোটাল পথটা কত ছিল 100, আর এই পথটা ছিল 40, টোটাল টাইম নিয়েছে 10 মিনিট। তাহলে বলো এর স্পিড কত হবে 100/10, এটা মিটার পার মিনিট, আর এর ভেলোসিটি কত হবে 40/10, 4 মিটার পার মিনিট, তাই তো। তাহলে এটা হচ্ছে তোমার দ্রুতি এবং বেগের মধ্যে রিলেশন। তাহলে এবার বলো তো যে ভেলোসিটি মানে কি পেলাম, তাহলে সরণ বাই সময়। আচ্ছা বলো সরণ মানে কি গো, লেন্থ, মানে আমি বলতে পারি লেন্থ বাই সময়, লেন্থ বাই সময়। আচ্ছা তাহলে লেন মানে কি এল, টি মানে কি সময় মানে কি টি, তাহলে এল এবং টি একে লেখা হয় থার্ড ব্র্যাকেটে, কি লেখা হয় থার্ড ব্র্যাকেটে। তো বলো তো আচ্ছা 1/x কে লেখা যায় x⁻⁻1, তাহলে আমি এখানে লিখতে পারি এল ইন্টু 1/t, আর যখন এ উপরে উঠে যাবে কি হয়ে যাবে -1 হয়ে যাবে, তাহলে এল t⁻⁻1। তো দুটো দুটো থার্ড ব্র্যাকেট কেন লিখবো, তাহলে এল t⁻⁻1 একবারে লিখে দাও না, তাহলেই তো আমার হয়ে যাবে। তাই বাইরেটাকে তুমি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো যেটা খুশি। তাহলে এটাকে আমরা কি বলবো ভেলোসিটির মাত্রা। আচ্ছা তুমি দেখো কত সহজ হয়ে গেল, দূরত্ব, দূরত্ব বাই সময় করলে কি পাই আমরা স্পিড পাই, তাহলে স্পিডের মাত্রাও কি হবে সেম হবে না এল t⁻⁻1, তাহলে মাত্রিক দিক থেকে দুটোই সেম। তাহলে মাত্রা কি করে বার করা হয় দেখো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম কত হচ্ছে অ্যান্সার এল t⁻⁻1, এটাকে এরকম ভাবেও লেখা যায় এল t⁻⁻1 এরকম ভাবেও লেখা যায়। ক্লিয়ার? আচ্ছা দেখো আরেকটা আমরা বার করছি ইনভার্স, হ্যাঁ এল টি ইনভার্স করা যায়, কিন্তু এরকম ভাবে বলা হয় না, বলা হয় এল t⁻⁻1 হোল থার্ড ব্র্যাকেট, এরকম ভাবেই বলা হয়। আচ্ছা আমরা একটু আগে কি বার করলাম ফোর্স, ফোর্স কি বলেছিলাম এম ইন্টু এ। আচ্ছা এম মানে মাস, এ মানে কি ত্বরণ, যেটা বলেছিলাম ভেলোসিটি, ভেলোসিটি বাই টাইম। আচ্ছা ভেলোসিটিকে কি বলেছিলাম লেন্থ বাই টাইম, তাহলে আমি বলতে পারি মাস ইন্টু লেন্থ বাই টাইম স্কোয়ার, এটা বার করলাম একটু আগে আমরা। তাহলে এটাকে মাস মানে কি গো এম, এল মানে কি এল, টি মানে টি স্কোয়ার, তাহলে বলো এটা কি হবে এম এল t⁻⁻2 হোল থার্ড ব্র্যাকেট। তাহলে এটাকে আমরা কি বলবো ডাইমেনশন অফ ফোর্স। তার মানে ফিজিক্যাল কোয়ান্টিটি কত প্রকারের হতে পারে, দু প্রকারের, একটা ফান্ডামেন্টাল আর একটা ডিরাইভ। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে যেটা নট ডিপেন্ডেন্ট, আর ডিরাইভ কোয়ান্টিটি মানে যেটা ডিপেন্ডেন্ট অন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর ডাইমেনশন কি, যখন কোনো একটা কোয়ান্টিটিকে আমরা এম এল টি এককে প্রকাশ করব তাকে আমরা কি বলবো, তখন আমরা বলবো তাকে ডাইমেনশন বলবো। তো সেটা যেমন আমি দেখলাম যে ভেলোসিটি ডাইমেনশন কি বা ফোর্সের ডাইমেনশন কি, আমার সব এখানে করা রয়েছে, এগুলো সব সব তোমাদের আমি দেখিয়ে দেবো লজিক্যালি। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইউনিটলেস ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এমন কিছু কোয়ান্টিটি রয়েছে যেগুলো না কোনো ইউনিট রয়েছে, না কোনো মানে ডাইমেনশন রয়েছে। তাহলে এটা কি করে সম্ভব, মানে কারো ইউনিট বা ডাইমেনশন কিছুই নেই এরকম ফ্যাক্টর আছে, হ্যাঁ আছে, কিরম। আচ্ছা যদি আমি এরকম বলি যে তোমার স্পিড বাই আমার স্পিড, দুটো স্পিডের একক কেটে যাবে, তা দুটো স্পিডের যখন একক কেটে যাবে তখন কি তার কোনো ডাইমেনশন থাকবে, একক থাকবে, থাকবে না। আচ্ছা সুপারসনিক বেগ, তোমরা ম্যাক নাম্বার পড়েছো, ম্যাক নাম্বার পড়েছো না তোমরা, ম্যাক নাম্বার মানে কি অবজেক্টের স্পিড বাই সাউন্ডের স্পিড, তাই দুটো অবজেক্ট আর স্পিডের ইয়ে কি একক কি যা, সাউন্ডের স্পিডের একক কত তাই, দুটো স্পিডের একক যদি কেটে যায় তাহলে ম্যাক নাম্বার কি, ম্যাক নাম্বার হচ্ছে দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই ইট হ্যাজ নো ডাইমেনশন নো ইউনিট। সেম অ্যাটমিক নাম্বার, কারো অ্যাটমিক নাম্বার বাই হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার, মানে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বারের সাপেক্ষে তার অ্যাটমিক নাম্বারটা কত বেশি, তাহলে দুটো কি হবে এটা
সমজাতীয় রাশির অনুপাত। তাহলে এই যে কোয়ান্টিটি গুলো দেখতে পাচ্ছ, অল আর ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি, পরীক্ষায় কোশ্চেন দেবে। যেমন অ্যাটমিক নাম্বার, হিউমিডিটি, রিলেটিভ ইন্ডেক্স, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ম্যাক নাম্বার, তোমার রেনল্ডস নাম্বার, তোমার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, স্ট্রেন বাই স্ট্রেন যেটা আমরা দেখবে পড়বো, পীড়ন এবং বিকৃতির অনুপাত, এফিসিয়েন্সি, পয়জনস রেশিও অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি। এইগুলো অনেক হাই হাই টপিক। পয়জনস নাম্বার এগুলো আমাদের আপাতত জানা না জানলেও চলবে। রেনল্ডস নাম্বারটা আমরা পড়বো কোথায় বলো তো, যখন মেকানিক্যাল প্রপার্টিস অফ লিকুইড পড়বো, তখন একটা লিকুইড কখন হলে টার্বুলেন্ট হয়, কি স্পিড হলে টার্বুলেন্ট হয়, কি স্পিড হলে তোমার স্ট্রিমলাইন হয়, সেই নাম্বারটা হচ্ছে রেনল্ডস নাম্বার। বলা হয় যে 2000 20,000 থেকে 30,000-এর মধ্যে যদি স্পিড থাকে তাহলে সেটা টার্বুলেন্ট এবং স্ট্রিমলাইনের কাছাকাছি। কিছুই তো বুঝতে পারছো না, তাহলে সেই জন্য এখন আর বোঝাচ্ছি না, এটা যখন টাইমে আসবে তখন বুঝে যাবে। তো রেনল্ডস নাম্বার হচ্ছে একটা নাম্বার, ম্যাথমেটিক্যাল নাম্বার, হুইচ রিপ্রেজেন্ট when a stream will be turbulent or streamline, সেটা হচ্ছে তোমার রেনল্ডস নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এবার সমস্ত কিছুর এক্সেপশন থাকে, যেমন এখানে সবাই পড়াশোনে, কয়েকজন আছে কি গল্প করে, তাহলে সবকিছুতে একটা এক্সেপশনাল থাকে। তো এরও এক্সেপশনাল রয়েছে যে ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি রয়েছে, বাট কারো আছে এরকম যে ইউনিট আছে ডাইমেনশন নেই, বা ডাইমেনশন আছে ইউনিট নেই, এর মধ্যে থাকতে পারে। তাহলে এক্সেপশনালটা একটু লিখে রাখো। লেখো ইউনিটলেস বাট লেখো, ওটা কি আছে লেখা, একবার দেখে নি, আছে মনে হয় এখানে, না লেখা নেই। আচ্ছা লিখে রাখো এখানে, লেখো ইউনিট ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং, লেখো ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং ইউনিট বাট নো ডাইমেনশন। বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং ইউনিট বাট নো ডাইমেনশন। এটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল। এটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি যার ইউনিট আছে বাট কোনো ডাইমেনশন নেই। ইউনিট কি অ্যাঙ্গেলের? রেডিয়ান। আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টার রেডিয়ান। তো লিখে রাখতে পারো এর ইউনিট কি? রেডিয়ান। আর এর ইউনিট কি? স্টার রেডিয়ান, STERADIAN। একটা অ্যাঙ্গেল একটা সলিড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে কোণ আর কিছুই না, এই যে একটা অ্যাঙ্গেল, এটাকে আমরা বলছি এর যে একক সেটা হচ্ছে রেডিয়ান। এইটুকু আমাদের মুখস্থ করতে হবে যে যাদের ইউনিট আছে বাট কোনো ডাইমেনশন নেই, পরীক্ষায় কোশ্চেন দেয়। এই রেডিয়ান এবং স্টার রেডিয়ানকে আমরা বলে থাকি সাপ্লিমেন্টারি ইউনিট। আমরা পড়েছি আমরা টোটাল 28টা ইউনিটের মধ্যে কতগুলো সাপ্লিমেন্টারি ইউনিট, তো এটা হচ্ছে তোমার সাপ্লিমেন্টারি ইউনিট বলা হয় আমাদের। আচ্ছা এবার দেখো, তোমার এখানে আমার কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে, এটা নেই নাকি, না তো। আচ্ছা একটা জিনিস লিখে রাখো, সেটা হচ্ছে এখানে একটা জিনিস লেখো যে ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং আইডেন্টিক্যাল ডাইমেনশন আছে না? কোথায় পাচ্ছি না খুঁজে, ও এই দেখো এই জায়গাটা আমি খুঁজেই পাচ্ছি না, খুঁজলাম বারবার করে। এটা হচ্ছে দেখো আইডেন্টিক্যাল ডাইমেনশন ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে দেখো ওয়ার্ক, এনার্জি, টর্ক, হিট, এইগুলো কি? এইগুলো হচ্ছে আইডেন্টিক্যাল ডাইমেনশন, মানে প্রত্যেকের ডাইমেনশন তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এটাই আসবে। তাহলে তোমার পক্ষে সহজ হয়ে যাবে না মুখস্থ করাটা, যে ওয়ার্ক, এনার্জি, টর্ক, হিট। দেখো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ডাইমেনশন এত, ফোর্স, ওয়েট, ইম্পালসিভ ফোর্স, থ্রাস্ট, সব আইডেন্টিক্যাল ডাইমেনশন। ইম্পালস, মোমেন্টাম, হ্যাঁ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পাবো আমরা তোমার, না ওখানে না, স্পেকট্রাল সিরিজে। আরেকটা আমরা পাবো হচ্ছে তোমার যে ভেক্টর মেকানিক্স, সেখানে পাবো। সারফেস টেনশন, ফোর্স,
কনস্ট্যান্ট অফ স্প্রিং, প্রেসার, স্ট্রেস, তোমার ইলেকট্রিক কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ফ্রিকোয়েন্সি, সবারই কি ডাইমেনশন সেম। এগুলো তোমাদের কাজ কি একটু মুখস্থ করে নাও, আমি ডাইমেনশন বার করা শিখিয়ে দিচ্ছি। তারপরেও এটা কি তোমাদের পড়াশোনাটাকে সহজ করার জন্য এটাকে এক জায়গায় করে দেওয়া হয়েছে। কারণ তোমার ধরো বললো যে কার কার ডাইমেনশন সেম, তো তুমি এতে ইজিলি একবার আইডেন্টিফাই করতে পারবে, সেই জন্য এটা করে দেওয়া হয়েছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, তার বলছে ডাইমেনশন কি, একক কি সেটাই বলছে। আচ্ছা এরিয়া মানে কি গো, লেন্থ ইনটু ব্রেথ, মানে দুটোই কিসের একক, লেন্থের, তাহলে এটা কি হবে এল স্কোয়ার না। যেহেতু আমি প্রত্যেকটা ডাইমেনশনকে এম এল টি দ্বারা প্রকাশ করি, তাই আমি এখানে কি লিখবো, এম জিরো এল স্কোয়ার টি টু দি পাওয়ার জিরো। ক্লিয়ার? দেখো ভলিউম, ভলিউম কি লেন্থ ব্রেথ হাইট, তাহলে কি হবে এম জিরো এল কিউব টি জিরো। তাই দেখো মিটার স্কোয়ার এগুলো ইউনিট বলে দেওয়া আছে। দেখো ডেন্সিটি, ডেন্সিটি মানে কি মাস বাই ভলিউম। আচ্ছা মাস মানে কি এম, ভলিউম মানে এল কিউব, তাহলে কি হবে এম টু দি পাওয়ার ওয়ান বা যা খুশি, এল টু দি পাওয়ার মাইনাস থ্রি আর টি টু দি পাওয়ার জিরো, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার জিরো। আচ্ছা নেক্সট বলছি স্পিড, স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, আমরা একটু আগেই দেখলাম। আচ্ছা এটা কি হবে বলো তো, ঠিক আছে কি এটা ডাইমেনশনটা? ভেরি গুড, এম টু দি পাওয়ার জিরো হবে। কেন? কারণ ডিস্টেন্স বাই টাইম তো, লেন্থ বাই টাইম তো, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এম কি হবে জিরো, জিরোটা উঠেনি। তাহলে ভেলোসিটির কি হবে সেম, এম জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বলে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, ভেলোসিটি বাই টাইম মানে লেন্থ বাই টাইম স্কোয়ার, তার মানে এম জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। বুঝতে পারছো সবাই? নেক্সট দেখো, নেক্সট কি বলছে মোমেন্টাম, মোমেন্টাম মানে কি গো, ভর ইনটু বেগ। আচ্ছা ভর মানে এম, বেগ মানে কি ভেলোসিটি মানে ত্বরণ বাই সময় মানে লেন্থ বাই টাইম, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাই দেখো বলা হয়েছে মোমেন্টাম হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। নেক্সট তোমায় বলছে ফোর্স, ফোর্স তো আমরা একটু আগেই বার করলাম, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ওয়েট কি হবে মাস ইনটু জি, জি মানে কি অ্যাকচুয়ালি ত্বরণ, গ্র্যাভিটেশনাল ত্বরণ, তাহলে মাস ইনটু ত্বরণ। আচ্ছা তাহলে ফোর্স আর ওয়েটের একই তো হবে, কারণ ফোর্স আর ওয়েট আইডেন্টিক্যাল ডাইমেনশন না, আছে কি এখানে দেখো ফোর্স ওয়েট একই তো হবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা তো ভর ইনটু ত্বরণ, সেমই হবে ভর ইনটু ত্বরণ, দেখো এককও সেম ডাইন। আচ্ছা কাইনেটিক এনার্জি, আচ্ছা এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা হাফটা তো ক্যান্সেল, তার কারণ হচ্ছে আমরা ডাইমেনশন বার করতে গেলে কনস্ট্যান্ট পার্টগুলোকে বাদ দেবো, তাহলে এম আর ভি স্কোয়ার। আচ্ছা এম মানে কি মাস, ভি মানে ভেলোসিটি মানে দূরত্ব বাই সময়, তাহলে লেন্থ বাই টাইম ভেলোসিটি স্কোয়ার, তাহলে আমরা কি বলতে পারি মাস ইনটু লেন্থ স্কোয়ার বাই টাইম স্কোয়ার, তাহলে কি বলতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। কেন আমরা মুখস্থ করবো শুধু শুধু, আমরা বানানো শিখে গেলে আমরা জিনিসটাকে বানিয়ে করে দেবো সলভ। তাহলে কাইনেটিক এনার্জি কি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। পোটেনশিয়াল এনার্জি কি হবে, এনার্জি যেহেতু একই তো হওয়া উচিত, এনার্জি মানে একই হওয়া উচিত, বাট পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি এম জি এইচ, এম জি এইচ মানে মাস গ্র্যাভিটেশনাল ত্বরণ ইনটু হাইট বা লেন্থ। আচ্ছা মাস মানে কি এম, হাইট মানে এল। আচ্ছা জি মানে আমরা একটু আগে বার করলাম না, জি মানে কি লেন্থ বাই টাইম স্কোয়ার না, ভেলোসিটি বাই টাইম, তাহলে লেন্থ বাই টাইম স্কোয়ার, তাহলে কি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। হতেই বাধ্য, যদি না হয় তার মানে আমি ভুল লিখেছি, কারণ আমি তো আর মুখস্থ করে লিখিনি, যদি কিছু না হয় তার মানে আমি ভুল লিখেছি। পাওয়ার কি গো, পাওয়ার আমরা কি জানি কার্য করার হারকে ক্ষমতা বলে, তাহলে কার্য মানে কি ওয়ার্ক, ওয়ার্ক বাই টাইম। আচ্ছা ওয়ার্কের আমরা ফর্মুলা শিখবো এফ ইন্টু এস, ওয়ার্ক মানে ডব্লু, এফ মানে কি বল ইন্টু সরণ, বল মানে ফোর্স, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে এই যে আমি প্রেস করছি গ্লাসটা যে সরছে, গ্লাসটা সরলো আমি বল প্রয়োগ করার জন্য বস্তু সরণ হয়েছে,
দ্যাট মিনস আমি কি কি করেছি, আমি কাজ করেছি। তুমি দেওয়ালটাকে ফোর্স দাও, দেওয়াল সরছে না, মানে তোমার ওয়ার্ক ডান ইজ 0। তাহলে ওয়ার্ক মানে কি, বল ইন্টু সরণ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা তাহলে ফোর্স মানে কি, বল। আচ্ছা বল মানে তো আমরা একটু আগেই বললাম এম ইন্টু এফ। আচ্ছা চলো পুরোটা করে দিচ্ছি। ফোর্স মানে কি, বল, এম ইন্টু এফ মানে মাস ইন্টু ত্বরণ, ত্বরণ মানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা অ্যাক্সিলারেশন মানে, ত্বরণ মানে ভেলোসিটি বাই টাইম, মাস ইন্টু ভেলোসিটি বাই টাইম ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা কি হবে, মাস ইন্টু ভেলোসিটি মানে লেন্থ বাই টাইম মানে টাইম স্কোয়ার ইন্টু লেন্থ, ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ। তাহলে লিখতে পারি মাস এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। যা তুমি করতে বলো তাই হবে। আচ্ছা একটা, আচ্ছা সরি, এটা তো ওয়ার্ক হলো। আচ্ছা ওয়ার্ক বাই টাইম, তো আর ওয়ার্কেরটা কি পেলাম আমি, মাস ইন্টু এল স্কোয়ার বাই টি, আরেকটা টি তো রয়েছে ইন্টু টি, তাহলে কি হবে এম টি স্কোয়ার, সরি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তুমি যাই দাও না কেন আমি বার করে দেবো, যদি আমি তার ইউনিট জানি বা তার প্রসেস জানি। তাহলে কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, শুধু এইগুলো সব আমরা পড়বো সারা বছর ডব্লিউবিসিএস এ যত চ্যাপ্টার করবো। কি বলছো, মাস ইন্টু ভেলোসিটি বাই টাইম, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি, ত্বরণ, ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি মানে কি লেন্থ বাই টাইম, তাহলে লেন্থ বাই টাইম স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার পুরো সিস্টেম। প্রেসার মানে কি, ফোর্স পার এরিয়া। চলো না ফোর্সের ইয়েটা বার করলাম তো আমরা, ফোর্স বার এরিয়া। বারবার এগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে হয়ে যাবে। ফোর্স মানে কি এম ইন্টু এ, এ মানে কি লেন্থ বাই টাইম স্কোয়ার না, তাহলে এম ইন্টু এল বাই টি স্কোয়ার বাই এরিয়া মানে এ স্কোয়ার। আচ্ছা এ মানে কি লেন্থ মানে এল স্কোয়ার, বুঝতে ধরতে পারছো তো জিনিসটা, এল স্কোয়ার। তাহলে দেখো এম ইন্টু এল বাই টি স্কোয়ার ইন্টু এল স্কোয়ার, একটা এল কেটে যাবে, তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 মিলছে আমার। দাও না যা খুশি দাও, যদি আমাকে ফর্মুলা বলে দাও আমি বার করে দেবো। ঠিক আছে, ফলে এগুলো সবাই কি করে মুখস্থ করে, বাট মুখস্থ করার দরকার নেই তো, এম এল টির বেসিসে ভেঙে দাও সব হয়ে যাবে। আচ্ছা এর থেকে কঠিন আর নেই, ঠিক আছে, যেগুলো আসে সেগুলো আমি তোমাদের করে দিয়েছি। তোমার এরকম দেবে না যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইগুলোর তোমার ডাইমেনশন কি দেবে না, এইগুলো দেওয়া মানে ফিজিক্সের। তোমাকে দেবে কি যে এইগুলো দেবে, হার্ডলি তোমাকে দিতে পারে জি, জি এর ডাইমেনশন কি, জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল জি, তো সেটাও আমরা পড়েছি না যখন গ্র্যাভিটি পড়েছিলাম, তো কয়েকটা আছে যেগুলো অনেক বড় ডাইমেনশন হয়, সেটা আমরা একবার দেখে নেব। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার কি টোটাল ফিজিক্যাল কোয়ান্টিটি, রিলেশন কি সিজিএস বা এসআই ইউনিট কি, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। দেখো এইগুলো মুখস্থ ম্যাক্সিমামটাই হয়ে যাবে তুমি যদি রিলেশনটা বুঝতে পারো। এবার তোমার এটা জানতেই হবে যে মাস ইন্টু অ্যাক্সিলারেশন বা ফোর্সের একক কি ডাইন, সিজিএস আর এসআই একক নিউটন, এগুলো না জানলে তো আমার পক্ষে কিছু করার নেই। হয়েছে? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট চলে যাচ্ছে আমরা পরের পার্টসে। আচ্ছা এবার আমি চলেছি ইউনিট। ইউনিট দু রকমের হয়ে থাকে, একটা এসআই ইউনিট, একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। বা এসআই ইউনিট নয়, সিস্টেম অফ ইউনিট, যেটাকে তিনটে ভাগ। মানে আমি যদি বলি এই টেবিলটা তোমার 10, আচ্ছা 10 মিটার বললে, সেন্টিমিটার বললে, মিলিমিটার বললে পুরো এরিয়া চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা ইউনিট দু রকমের হয়ে থাকে, কি বললাম, তাহলে দেখো যে সিস্টেম অফ ইউনিট তার তিনটে ভাগ, একটা সিজিএস ইউনিট, এফপিএস ইউনিট আর এমকেএস ইউনিট। আচ্ছা সিজিএস মানে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম আর এস ফর সেকেন্ড। কেন এটা করা হয়েছে বলো তো? আমি বলেছি সব থেকে ইউজড ফিজিক্যাল কোয়ান্টিটি কি তিনটে। আচ্ছা মাসের সিজিএস ইউনিট কি গ্রাম, আর এর সিজিএস ইউনিট সেন্টিমিটার, আর এর সিজিএস ইউনিট সেকেন্ড। এর কিলোগ্রাম, মাসের কিলোগ্রাম, লেন্থের হচ্ছে মিটার, আর তোমার এটা কি তোমার সেকেন্ড। তাহলে সেইটাই দেখো এখানে করা হয়েছে যে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এটা কি মিটার কিলোগ্রাম সেকেন্ড। তাহলে এই
এই জন্য কি বলা হয় এম কে এস সিস্টেম, আর একে বলা হয় সিজিএস সিস্টেম, মানে প্রত্যেকটার ফার্স্ট লেটার নিয়ে আমরা যে সিস্টেমটা তৈরি করেছি, দিস ইজ সিজিএস সিস্টেম, দিস ইজ এমকেএস সিস্টেম। আর এফপিএস কি, এফ ফর ফুট পাউন্ড সেকেন্ড, আর একটা ইউনিট যাকে আমরা এফপিএস সিস্টেম বলি। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমাদের এমকেএস কে আমরা এসআই ইউনিটও বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে যেগুলো এত ক্ষুদ্র ইউনিট নিয়ে কাজ করে না, ঠিক আছে, যে এত সেন্টিমিটার, ধরো এত আলোকবর্ষ দূরে, এক আলোকবর্ষ মানে কি বলতো, এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ। তাহলে দেখা গেলো, বলা হচ্ছে যে এই একটা স্টার থেকে আর একটা স্টারের দূরত্ব হচ্ছে ধরো 50 আলোকবর্ষ, মানে 50 ইন্টু এক বছরে আলো যতটা পথ অতিক্রম করে। আলোর গতিবেগ কি 3 ইন্টু 10⁸। এটা হচ্ছে এক সেকেন্ডে, এক সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করে। তাহলে একে তুমি যদি গুণ করো 60 দিয়ে, এক মিনিটে এত দূরত্ব অতিক্রম করে। একে যদি গুণ করো তুমি 60 দিয়ে, এক ঘন্টায় এতটা দূরত্ব অতিক্রম করে। একে যদি তুমি গুণ করো 24 দিয়ে, তাহলে একদিনে সে এতটা দূরত্ব অতিক্রম করে। একে যদি তুমি 365 দিয়ে গুণ করো বা 66, লিপিয়ার হলে আরো এক বেশি, এটা দিয়ে গুণ করলে এক বছরে আলোটা এত মিটার পথ অতিক্রম করে। তো এটাকে তুমি কি সেন্টিমিটারতে মেজার করতে পারবে? সেই জন্য আমাদের লার্জ ইউনিট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়, লাইট ইয়ার্স বলা হয়, পারসেক বলা হয়। তো এটাই তোমাকে বলা হয়েছে যে হ্যাঁ, বড় বড় ইউনিট দেখো, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে এত মিটার হিসাবে কাউন্ট করা হয়, এক লাইট ইয়ার্স মানে এত মিটার হিসাবে কাউন্ট করা হয়। দেখো, এক পারসেক মানে 3টে লাইট ইয়ার্স এর সমান। তো এরকম ভাবে তোমার পুরো বলা হয়েছে। তাহলে সব থেকে বড় ইউনিট কি পারসেক, তার থেকে ছোট লাইট ইয়ার্স, তার থেকে ছোট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ক্লিয়ার? আচ্ছা দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা দেখলাম কি, একটা হচ্ছে তোমার ডিরাইভ কোয়ান্টিটি, একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো আমি পেয়ে গেছি কোয়ান্টিটি, সেটা ফিজিক্যাল তো বটেই, তো সেটা ডিরাইভড হোক আর ফান্ডামেন্টাল হোক। আচ্ছা, প্রত্যেকটা কোয়ান্টিটির তো একটা তোমার একটা ধরন থাকবে, তার বেসিসে আমরা একে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। দুটোর উপরে বেস করে মান এবং দিক, মান মানে ম্যাগনিটিউড এবং ডাইরেকশন, ম্যাগনিটিউড এবং ডাইরেকশনের উপরে বেস করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কি বলছি আমরা স্কেলার কোয়ান্টিটি, একটাকে বলছি আমরা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, স্কেলার যে কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি মানে যার কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, একে আমরা কি বলবো স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি যার মান এবং দিক দুটোই আছে তাকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, খুব সহজভাবে দেখো, আমরা একটু আগে ডিটেলে বুঝলাম ভেলোসিটি, ভেলোসিটি আর একটা স্পিড। আচ্ছা, ভেলোসিটি মানে কি সরণ বাই সময়, মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। আমাদের উদাহরণে কি ছিল 40/10 আর 100/10, তাই না? আচ্ছা, এই যে সিনারিওটা, এটাই স্পিড। আচ্ছা, স্পিডের কি কোনো দিক আছে? আমি কি বললাম, স্পিড প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করে, প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করে, প্রতি মুহূর্তে। তার মানে এই স্পিড বলতো, এটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? যার কি কোনো নির্দিষ্ট দিক নেই, মান তো আছে। দেখো, এরও মান রয়েছে, এরও মান রয়েছে, তাই স্পিডের কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাই স্পিডকে আমরা কি বলবো স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা বলো তো, স্পিড ডিরাইভ করা হয়েছে ডিস্টেন্স থেকে, ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি, কারণ ডিস্টেন্সেরও কোনো দিক নেই, যে দিকেই যাক না কেন আলটিমেটলি ডিস্টেন্স একটা থাকবে এবং এর কোনো প্রতি মুহূর্তের ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, তাই। কিন্তু বলো, ডিসপ্লেসমেন্ট এটা ভেক্টর না স্কেলার কোয়ান্টিটি? ভেক্টর। কেন? এ একটা নির্দিষ্ট দিকে, ফাইনাল পয়েন্ট টু ইনিশিয়াল পয়েন্ট, এর যে ওরিয়েন্টেশন সেটা হচ্ছে তোমার একটা দিক। আর যদি ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি হচ্ছে, তাহলে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ডিসপ্লেসমেন্ট থেকে আমরা কাকে ডিরাইভ করছি? ভেলোসিটিকে, তাহলে ভেলোসিটি উইল বি ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে যার মান এবং দিক দুটোই রয়েছে তাদেরকে আমরা বলে থাকি ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, যেমন ফোর্স। আচ্ছা, আমি এই দিকে
ফোর্স দিচ্ছি, বস্তুটা উল্টো দিকে যাবে না তো? এই দিকে আমি ফোর্স দিচ্ছি, বস্তুটা কোন দিকে যাবে? এইদিকে তো, বস্তুটা এই দিকে যাবে তো। তার মানে ফোর্সের একটা দিক রয়েছে, সেটা ওই বস্তুর সরণ দ্বারাই ডিটারমাইন্ড হয়। বস্তুটা আমি এটাকে চাপ দিচ্ছি, বস্তুটা সামনে যাচ্ছে, দ্যাট মিন্স ফোর্স কি একটা ভেক্টর কোয়ান্টিটি। না, এই যে আমি 10 ইউনিট বল প্রয়োগ করলাম, ঠিক আছে, তোমাকে আমি একটা ধাক্কা দিলাম 10 ইউনিট বলে, তোমাকে আমি 100 ইউনিট বলে ধাক্কা দিলাম, মানে একটা সাইকেল এসে ধাক্কা দিলে যা হবে আর একটা বাইক এসে ধাক্কা দিলে যা হবে। তাহলে এই যে যে কত জোরে ধাক্কা দিল, এটা হচ্ছে মান। যেমন এই যে 100 মিটার পথ অতিক্রম করেছি, এটা হচ্ছে আমার মান, ঠিক আছে। তাহলে একটা মান রয়েছে আর একটা দিক থাকবে, তাহলে এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে সবকিছু এক্সেপশনাল রয়েছে, যেমন এখানে পড়াচ্ছি কেউ কেউ গল্প করছে দেখতে পাচ্ছি আমি, তাহলে এক্সেপশনাল। তাহলে সেরকম ভাবে এরও এক্সেপশনাল কিছু রয়েছে, যার মান এবং দিক দুটো থাকা সত্ত্বেও সে স্কেলার কোয়ান্টিটি হতেই পারে। তাহলে সেটা একটু লিখে রাখো, লেখো এক্সেপশন, এক্সেপশন, এক্সেপশন ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। নাম্বার 2 হচ্ছে প্রেসার, এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। এই দুটো থেকে কোশ্চেন কেন আসে, তুমি কি দেখবে, যার মান এবং দিক দুটোই রয়েছে। আচ্ছা, ইলেকট্রিক কারেন্টের কি শুধু একটা দিক রয়েছে না, যেদিকে চার্জ পার্টিকেল ফ্লো হবে তার উল্টো দিকে ইলেকট্রন ফ্লো হবে, তার একটা ডেফিনেট ডিরেকশন রয়েছে। আর এত অ্যাম্পিয়ার কি হবে, একটা এত অ্যাম্পিয়ার মান, তাহলে মান ও দিক আছে, তারপরেও কেন স্কেলার কোয়ান্টিটি বলা হয়? তার মানে শুধু মান এবং দিকের বেসিসে স্কেলার বা ভেক্টরকে আইডেন্টিফাই করা হয় না, তাহলে কিসের বেসিসে করা হয়? মান এবং দিকের পাশাপাশি ভেক্টর অ্যালজেব্রিক ইকুয়েশন। মানে এই ডেফিনেশনটা আমাদের লাগে না, সেই জন্য আমরা এগুলো বলি না। বলা হয় ইনভার্স স্কয়ার ল, মানে এটা বলা হচ্ছে যে যে কোয়ান্টিটিটার মান এবং দিক দুটোই রয়েছে এবং যে ভেক্টর অ্যালজেব্রিক ইকুয়েশন ফলো করে, তাকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। বাট যেহেতু আমাদের সমস্ত ফান্ডা মান এবং দিকের বেসিসে হয়ে যায়, তাই আমরা ওই টার্মটাকে জুড়ে দিই না, তাহলে কমপ্লিকেটেড হয়ে যায়। এই দুটো হচ্ছে মান এবং দিক থাকা সত্ত্বেও এরা ভেক্টর অ্যালজেব্রিক লকে ফলো করে না। এবার তুমি যদি আমায় জিজ্ঞেস করো ভেক্টর অ্যালজেব্রিক ল কি, আমি এখন সেটা বোঝাবো না, সেটা বুঝিয়ে লাভ নেই তো। ভেক্টর অ্যালজেব্রিক ল হচ্ছে ইনভার্স স্কয়ার ল, ঠিক আছে, তো ওটা দরকার নেই। তো এটা শুধু কেন করে না তার অ্যান্সারটা দিয়ে দিলাম, কারণ এটা ভেক্টর অ্যালজেব্রিক ল বা ইকুয়েশনকে ফলো করে না, এই দুটোই। এবং পরীক্ষায় বহুবার পরীক্ষায় কোশ্চেন দেবে প্রেসার, প্রেসার স্কেলার না ভেক্টর, তুমি বলো প্রেসার কোন দিকে দিচ্ছ, এখানে প্রেসার দিচ্ছ, তো প্রেসার একটা দিক রয়েছে, একটা ম্যাগনিটিউড রয়েছে, বাট এরা ভেক্টর অ্যালজেব্রিক ল ফলো করে না বলে এই দুটো স্কেলার কোয়ান্টিটি। তো লিখে রাখো স্কেলার, স্কেলার কোয়ান্টিটি, ক্লিয়ার? আচ্ছা, এই যে তোমাকে আমি একটু আগে এটা বলেছিলাম না, ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের সম্পর্ক, বললাম না একটু আগে, যে এটা এটা হচ্ছে তোমার আইএস বা ইউপিএসসি তে দিয়েছিল। আচ্ছা দেখো, এখানে যেটা ফলো করা হয়েছে এ বি সি ডি, এটা কি ডিসটেন্স, আর এ টু বি যেটা ডিসপ্লেসমেন্ট। তো দেখো কি হতে পারে, এবার মিলিয়ে নাও, ডিসটেন্স ইকুয়ালস টু 0, ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 0 হতে পারে কখন, যখন একটা পয়েন্ট, তাহলে পয়েন্টে কি ডিসটেন্সও 0 ডিসপ্লেসমেন্টও 0। আচ্ছা, ডিসটেন্স নট ইকুয়ালস টু 0 বা ডিসপ্লেসমেন্ট 0 যখন বস্তুটা ঘুরে আবার সেই পয়েন্টে ফিরে আসবে। আচ্ছা, ডিসটেন্স নট ইকুয়াল টু 0 বা ডিসপ্লেসমেন্ট নট ইকুয়াল টু 0 হতেই পারে, এটাই তো তাই, এটারও ডিসটেন্সের মান রয়েছে, ডিসপ্লেসমেন্টেরও মান রয়েছে, বাট এটা কি কোনো সিনারিওতে সম্ভব? ডিসটেন্স 0 বা ডিসপ্লেসমেন্ট নট ইকুয়াল টু 0, নট পসিবল। তো ইউপিএসসি চারটে অপশন দিয়ে বলছিল কোনটা পসিবল নয়, তাই আমরা কি বলতে পারি, ডিসটেন্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, আইদার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান হবে, না হয় ডিসটেন্সের ভ্যালু গ্রেটার দেন হবে। স্পিড মানে কি বললাম আমরা, ডিসটেন্স বাই টাইম। ভেলোসিটি মানে কি বললাম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাক্সিলারেশন কি বললাম, চেঞ্জ অফ ইনক্রিজ অফ ভেলোসিটি পার ইউনিট টাইম। অ্যাক্সিলারেশন কি একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সিলারেশন কতবার বলা হলো, ভেলোসিটি বাই টাইম, লেন্থ বাই টাইম স্কয়ার, এটাই তো অ্যাক্সিলারেশন। তুমি ভাবো একটা বস্তুকে ছাদ থেকে ফেলে দাও, বস্তুটার গতি কমাও তো কি হবে, বাড়বে। কেন বাড়বে? ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, কারণ গ্র্যাভিটি ওকে টানছে, যত বেশি টানার সময় দেবে তত বেশি ওর স্পিড বাড়বে, ঠিক আছে। তো তার মানে অ্যাক্সিলারেশন হচ্ছে প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে কতটা আমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, দিস ইজ কল্ড অ্যাক্সিলারেশন।
আচ্ছা, এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো আমাদের অনেক ক্ষেত্রে অঙ্ক করতে লাগে, বাট এগুলো আমাদের 11-12-এ লাগে, যদিও এখন 9-10-এ ঢুকিয়ে দিয়েছে এই অঙ্কগুলো, যেখানে আমি জাস্ট বলে দিচ্ছি যদি কোনোদিন লাগবে না, বাট একবার পরীক্ষায় দিয়েছিল এই ফর্মুলা থেকে অঙ্ক। এটা হচ্ছে তোমার ধরো কোনো একটা বস্তু এ পয়েন্টে রয়েছে, সে বি পয়েন্টে গেল। আচ্ছা, এ পয়েন্টে ওর একটা বেগ থাকলে তবেই তো ছুটবে, আর বি পয়েন্টে একটা বেগ থাকতেও পারে নাও থাকতে পারে, মানে এই পয়েন্টে ওর একটা বেগ থাকবে, এই পয়েন্টে ওর একটা বেগ থাকবে। তাহলে এই ভিটাকে বলি আমরা কি, ফাইনাল ভেলোসিটি, আর ইউ মানে কি, ইনিশিয়াল ভেলোসিটি। এফ মিন্স ত্বরণ, আর টি মিন্স টাইম। তোমাকে বললো, এটা পরীক্ষায় দিয়েছিল, প্রিলিমসে দিয়েছিল এইটার ফর্মুলা। বলছে একটা বস্তু, একটা ট্রেন তোমার ধরো প্রথমে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ছুটছিল, ও স্টেশনে থেমে গেল, ওর এই টোটাল যাত্রা পথে ওর টাইম লেগেছে 10 সেকেন্ড। তাহলে ওর অ্যাক্সিলারেশন বা মন্দন কত ছিল? আচ্ছা, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ, আর রিটার্ডেশন মানে হচ্ছে মন্দন, মানে ক্রমাগত স্পিড কমাকে বলা হয় রিটার্ডেশন, আর ক্রমাগত স্পিড বাড়াকে বলা হয় অ্যাক্সিলারেশন। তাহলে একটা ট্রেন প্রথমে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ছুটছিল, ও স্টেশনে থেমে গেল, তাহলে এর কি হয়েছে, রিটার্ডেশন হয়েছে। আবার এখান থেকে ধরো ও 0 থেকে যাত্রা শুরু করেছে, আবার কিছু দূর গিয়ে ওর ভেলোসিটি হয়েছে ধরো 20 মিটার পার সেকেন্ড, টাইম কত, ধরো টাইম 10 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে ওর কি হয়েছে, এ মিন্স রিটার্ডেশন আর এ মিন্স অ্যাক্সিলারেশন। তো তোমাকে এই ফর্মুলা দিয়ে বার করতে হবে, যেখানে ওর এ কত, এখানে ওর এ কত। কি করে পাবো আমি, ভি ইকুয়ালস টু, আচ্ছা ইউ প্লাস এফ টি পাবো না ইউ মাইনাস এফ টি দিয়ে পাবো? ঠিক আছে, তুমি প্লাস এফ টি দিয়েই করো, ইউ প্লাস এফ টি দিয়ে। বলো এখানে ভি কত, 0, কেন, ও এখানে তো থেমে গেছে, তাই ভি ইকুয়ালস টু 0। ইউ কত, 10। আচ্ছা, এফ কি, মাইনাস না, কারণ ক্রমাগত ওর স্পিড কমেছে, টাইম কত, 10 সেকেন্ড। তাহলে এফ ইকুয়ালস টু কত, -10/10, আলটিমেটলি কত, 1। আচ্ছা, তুমি যদি এখানে এমনিও ধরো এফটাকে পজিটিভ, তাতেও কিছু ভুল নেই, ও ভ্যালুটা এমনি কি আসবে, মাইনাস বার করে দেবে। এটা মাইনাস ইকুয়ালস টু 10f, অতএব এফ ইকুয়ালস টু কত, -1। তার মানে ও -1 প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে স্পিড কমিয়েছে। এখানেও সেম, আমরা কি করব, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। আচ্ছা, এখানে ভি কত হয়েছে 20, বাট ইউ কত 0, এফ কত জানি না, টি কত 10। তাহলে এফ ইকুয়ালস টু কত হবে, 2 মিটার পার সেকেন্ড, মানে ক্রমাগত 2 মিটার পার সেকেন্ড করে স্পিড বাড়িয়েছে। এই ধরনের ফর্মুলা তোমার কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগে। আবার দেখো কোনো কোনো ক্ষেত্রে একটা বস্তু আমি উপর থেকে ফেলেছি, একটা বস্তুকে ছাদ থেকে ফেলে দিচ্ছি, তখন তার ইউ কত, 0। আচ্ছা, ও মাটিতে পড়ার জাস্ট আগে এই মুহূর্তে ওর ভি কত, ধরো 10 মিটার পার সেকেন্ড, এইটুকু পড়তে সময় লেগেছে 5 সেকেন্ড। বা ধরো তোমার কত সময় লেগেছে বার করতে বলেছে, তাহলে বলছে 0 অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড কত সময় পৌঁছাবে। আচ্ছা, কিসের এগেইনস্টে আসছে, গ্র্যাভিটির। তাহলে এখানে এ কত, 9.8 মিটার পার সেকেন্ড, যাকে ক্যালকুলেশন সুবিধার্থে কত ধরা হয়, 10 ধরা হয়, 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পাবো, ও যেহেতু গ্র্যাভিটির দিকে আসছে, তাহলে ইউ ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি হবে এখানে। কেন জি, জি মিন্স এখানে এ, গ্র্যাভিটির এগেইনস্টে যাচ্ছে বা পক্ষে যাচ্ছে। তাহলে ইউ কত, 0, ভি কত 10, জি আমি জানি না, 10 ধরে নিচ্ছি, আর 10 তো থাকবেই স্বাভাবিক, আর টি আমি জানি না, তাহলে টি কত, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে বস্তুটা 0 থেকে 10-এ পৌঁছে যাবে। আবার কোনো একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুঁড়ে দিচ্ছ, তাহলে এখানে ভি কত হবে, 0, ইউ কত, আমি ধরো 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ছুঁড়েছি, কিসের এগেইনস্টে, 10 মিটার পার সেকেন্ডের এগেইনস্টে। তাহলে এখানে আমার টাইম কত লাগবে সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে, কত হবে, এটা 1 সেকেন্ড। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এরকম ভাবে কিছু ফর্মুলা দিয়ে থাকে। তো এখানে প্রত্যেকটা কি কি সিম্বল বহন করে আমি সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এটা ইনিশিয়াল ভেলোসিটি,
এটা ত্বরণ, এটা টাইম। সেম, এখানে ত্বরণ মানে এখানে জি হবে, তা বাদে সব সেম 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 সেম। এস মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স। ইউ মানে ইনিশিয়াল, টি মানে টাইম, এফ ত্বরণ, টি মানে হচ্ছে টাইম। তাহলে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। সেম ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, টু এফ ত্বরণ, আর এস মানে ডিস্টেন্স। মানে এস মিন্স ডিস্টেন্স, ভি মিন্স ফাইনাল velocity, u means initial velocity, t means time, f or g means acceleration। ঠিক আছে, তো এগুলো তোমার লাগবে না, বাট যদি কখনো লেগে যায় তাই আমি লিখে দিয়েছি। ঠিক। আচ্ছা, আমরা এইটুকু যদি অবধি কমপ্লিট করি তাহলে আমাদের একটা পোর্শন কমপ্লিট হয়ে যায়। তাহলে সার্কুলার মোশনটা করব, নেক্সট দিন আমরা এটা শুরু করব। ঠিক আছে, তো সার্কুলার মোশনটা একবার একটু দেখে নাও। আচ্ছা দেখো, পুরো সিনারিওটা আমরা এতক্ষণ যেটা করলাম, একটা বস্তু একটা পথ অতিক্রম করে একটা ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে গেছে। কিন্তু সার্কুলার মোশন মানে কি, সে কন্টিনিউয়াস ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করছে। মানে এর ক্ষেত্রে তোমার কি হবে, সরণ শূন্য হবে সর্বদা। আচ্ছা, সার্কুলার মোশন তুমি বলো তো, আমরা পড়ছি যে মোমেন্টাম ব্যাপারটা কি, ভরবেগ, ভর ইনটু বেগ। আচ্ছা, ভেলোসিটি মানে কি, সরণ বাই সময়। যদি আমি এরকমটা বলি, এর আগে যদি এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বসিয়ে দিই, এর আগে যদি আমি এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বসিয়ে দিই, তার মানে কি অ্যাঙ্গুলার ওয়েতের ভেলোসিটি কত। আচ্ছা, এই ভেলোসিটি কি সরণ বাই সময় হবে নাকি দূরত্ব বাই সময় হবে? দূরত্ব বাই সময়, কারণ এখানে সরণ তো শূন্য। তাহলে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে আমরা কি বুঝবো, দূরত্ব বাই সময়। আর মোমেন্টাম মানে কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে ভর ইনটু অ্যাঙ্গুলার বেগ। সবকিছু অ্যাঙ্গুলারের সাপেক্ষে বিচার হবে। ঠিক আছে, তো এখানে আর কিছুই মানে তোমার লাগবে না এখান থেকে। বেসিক্যালি সার্কুলার মোশন জাস্ট তোমাকে এটাই বোঝানো, এখানে অনেক ক্যালকুলেশন রয়েছে, এগুলো তোমার কিছুই লাগবে না। জাস্ট এটুকু দেখো, হোয়েন এ পার্টিকেল মুভস ইন আ সার্কেল উইথ এ কনস্ট্যান্ট স্পিড দেন দ্য মোশন ইজ কল্ড ইউনিফর্ম সার্কুলার মোশন। তো আমরা পরে এটা পড়বো যে, আমরা পরে পড়বো এখানে যে কোন একটা বস্তু যদি সার্কুলার পথে ঘোরে, কেন ঘুরছে, তার কারণ হচ্ছে এর দুটো, এই বস্তুর দুটো বল কাজ করে, একটা বাইরের দিকে আর একটা ভেতরের দিকে। ভেতরের দিকে যে বল তাকে আমরা বলি অভিকেন্দ্র বল, আর বাইরের দিকে যে বল তাকে আমরা বলি অপকেন্দ্র বল, মানে সেন্টিফিউগাল ফোর্স আর সেন্টিপিটাল ফোর্স। তাহলে এই যে দেখো, এই দুটো ফোর্সের জন্য বস্তুটা ঘুরছে। তোমরা কখনো ডেথ সার্কেলে খেলা দেখেছো? ডেথ সার্কেল, ডেথ সার্কেলটা কিরম বলো তো? ডেথ সার্কেল মানে গ্লাসের মতো একটা জিনিস থাকে না, বড় গ্লাস। দেখো এরকম একটা বড় গ্লাসের মতো জায়গা থাকে, এখানে আমরা সবাই কি দর্শকরা থাকি, তাই না? সবাই এখানে, এখানে বাইক চালকেরা থাকে। দেখে এই এই বাইকের কিছু থাকে না, তাই না? দুটো শুধু তোমার চাকা থাকে আর একটা ব্রেক থাকে, মানে যত খোলা যায়। কেন? বাইকটাকে হালকা করতে হবে তো, কারণ ও কি করবে, ও এখান থেকে সার্কুলার ওয়েতে ঘুরবে আর তোমার থেকে টাকা কালেক্ট করবে। কোনোদিন আমি প্রচুর খেলা দেখেছি এখানে। তো এটার মধ্যে একটা ফিজিক্স লুকিয়ে রয়েছে। এ যদি ওই স্পিডের কম রাখে তো ধাপ করে পড়ে যাবে। ওকে মিনিমাম 30 মিটার পার সেকেন্ড বা 40 মিটার পার সেকেন্ড ওটা বের করা যায় যে এর রেডিয়াস কত, ওকে কত স্পিড রাখতে হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, এটা বার করা যায়। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্যালকুলেট করে ওকে বলে দেওয়া হয় যে এই সার্কেলটা বড় হলে তোমার স্পিড আরো বেশি হবে, সার্কেল যত ছোট হবে স্পিড কমে যাবে। তো এই স্পিড ক্যালকুলেট করে ওরা সবসময় ওই স্পিডটাকে কনস্ট্যান্ট রাখে। আর ওদের গাড়ি কি পিক আপ টেনে গেঁথে দেওয়া যায় যে ওই পিক আপটা ধরে থাকবে, ওর নিচে নামবে না, কারণ ওদেরও তো ভয় আছে নাকি। আর হাত খুলে দেবে তো পিক আপ তো কমতে থাকবে, কি হবে তখন? সেই জন্য ওরা এটা বার করে। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি মানেই হচ্ছে কোনো একটা বস্তু যদি অ্যাঙ্গুলার ওয়েতে ঘোরাফেরা করে তাহলে তার যা ভেলোসিটি হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ক্লিয়ার? তাহলে এটা থেকে আমরা একটু পড়ছি না, শুধু এটা মাথায় রেখো। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে আর ওমেগা। অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা হচ্ছে আর ওমেগা। আর ওমেগার একক পরীক্ষায় কোশ্চেন দেয় র্যাট পার সেকেন্ড। এখনো মনে আছে, আমি তোমাদের আমাদের ফিজিক্স শান্তি সেনের গল্প বলেছিলাম না,
ওমেগার একক র্যাট পার সেকেন্ড ছাড়া কিছু হয় না। কি বললাম? ওমেগার একক র্যাট পার সেকেন্ড ছাড়া অন্য কিছু হয় না। বলে না না না, অন্য কিছু নয়, কিছু হয় না। এইগুলো এতবার করে বলে দিতেন যে ওমেগা যখনই আসতো তখনই মাইন্ডে ঢুকে যেত ওমেগার একক র্যাট পার সেকেন্ড ছাড়া কিছু হয় না। দেখো আজও আমার ওমেগার একক কি আমার ভাবতে হলো না, র্যাট পার সেকেন্ড বেরিয়ে গেল। সেই ক্লাস 11-এ স্যারের কাছে পড়েছিলাম সেই র্যাট পার সেকেন্ড ওমেগার একক। ওটার কিছু ট্রেড লাইন ছিল, সর্বনিম্ন বৃহত্তরে দুই বাহুতে চাপ সমান। আজও সেগুলো ভুলিনি, ঠিক আছে? মানে আমরা ইউ আকৃতির অঙ্ক করতাম না ফিজিক্সে, যারা ফিজিক্স নিয়ে পড়েছো, তো কোনোটাই এই অবধি তরল উঠে গেছে, তো বলতো সর্বনিম্ন বৃহত্তরে দুই বাহুতে চাপ সমান, তোমাকে চাপ ইকুয়াল করো, অ্যান্সার বেরিয়ে যাবে। কিছু ট্রেডমার্ক জায়গা ছিল, এবং খুব লাকি যে ওনার মতো স্যারের কাছে আমরা ফিজিক্স শেখার সুযোগ পেয়েছি। তো সেই ওমেগা একক কি? র্যাট পার সেকেন্ড। এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, র্যাট পার সেকেন্ড। যা সেটা মাথায় রেখো, ভেলোসিটি মানে আর ওমেগা, ঠিক আছে? আর কিছু লাগবে না এখান থেকে, জাস্ট ওইটুকুই। আর আমরা পরে পড়বো, যখন গ্র্যাভিটি পড়বো তখন দুটো ফোর্স নিয়ে পড়বো, একটা সেন্টিফিউগাল ফোর্স আর একটা সেন্টিপেটাল ফোর্স। ক্লিয়ার? আর নেক্সট দিন আমরা মেজারমেন্ট এটা পড়বো। তাহলে এন্ড করে দিলাম।